বন্দি কথা বাড়ায় ব্যথা, ঠেলে দেয় মৃত্যুর কোলে। মনের কথা বলতে যে চায়, বন্ধু কোথায় মেলে। নমস্কার, আমি দাপাল। আজ হোস্ট করছি নতুন একটা অনুষ্ঠানের, যার নাম বন্ধু। সত্যি আপনি কি সুস্থ? বিজ্ঞান বলুন, চিকিৎসা বলুন, এমনকি শাস্ত্র, যেখানে উল্লেখ রয়েছে মানুষ বেশিরভাগটাই অসুস্থ হওয়ার কারণ হচ্ছে তার মনে জমা বন্দি ব্যথা, বন্দি কথা। যদি এই কথাগুলো বলতে পারা যায়, তাহলে মানুষ অনেকটা সময় ধরে বেঁচে থাকতে পারে। এই জমা ব্যথাগুলো হয়ে উঠছে মৃত্যুর কারণ। শেয়ার করার জন্য বন্ধু নেই, যাকে ভাবি আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, মানে যাদের রয়েছেন, আমার নেই, যা রয়েছেন স্ত্রী, তাকেও কিছু কথা রয়েছে যেগুলো বলা যায় না। তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান। যারা মনের কথা বলতে চান আপনার ঠিকানা, আপনার নাম গোপনে রাখা হোক, তাদের জন্যই এই অনুষ্ঠানটি শুরু করা হয়েছে। বাড়ান না আপনার মনের কথা, তুলে ধরব দর্শকের সামনে। অনেক কথা আছে জানেন তো, যেগুলি বলা যায় না, এমনকি কাছের মানুষকেও না। ভয় হয়, এই বুঝি না অশান্তি শুরু হয়, এই বুঝি না সমস্যা হয়। তাই আমি রয়েছি আপনাদের সাথে, দাপাল, আর অনুষ্ঠানের নাম বন্ধু। আপনারা চাইলে আমাকে SMS করতে পারেন। আপনার যে মনে জমা ব্যথাগুলো রয়েছে, সেই ব্যথাগুলোর কথাগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে, যারা এই অনুষ্ঠানটিকে মন থেকে ভালোবাসছেন। চলুন না শোনা যাক এই ধরনের একটা মানুষের মনের ব্যথা, মনের কথা। কি থাকবেন তো শেষ অবধি? আমি পড়েছি, আপনারা শুনুন এবং শুনে সাজেশন দিন কি করা উচিত। আমার কাছে সত্যি এর কোনো উত্তর নেই। যদি আপনাদের কাছে উত্তর থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তিনি হয়তো আপনার উত্তরের অপেক্ষায় রয়েছেন এবং আপনার উত্তরটাই হয়তো তার কাছে একটা সাজেশন বা একটা উপায় হয়ে দাঁড়াতে পারে। তাই তার মনের গোপন কথা আমাকে লিখে জানিয়েছেন। আপনিও লিখে জানাতে পারবেন। দেখুন স্ক্রিনে যাওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর আপনার মনের গোপন কথা লিখে পাঠান। সেটা হতে পারে প্রেম, সেটা হতে পারে সংসারের কথা, সেটা হতে পারে অন্য কোনো কথা। অবশ্যই আমি তুলে ধরব দর্শকের সামনে। নমস্কার বন্ধু, আমার পক্ষ থেকে বন্ধু আপনাকে ও আপনার এই অনুষ্ঠানের প্রতি রইল অনেক ভালোবাসা ও শুভকামনা। ধন্যবাদ। আমি কলকাতার বাসিন্দা, নাম অমিত, জাতিতে ব্রাহ্মণ। বয়স হয়তো শেষ ঠিকানাতে ঠেকেছে, কিন্তু দীর্ঘ বছর যাবৎ একটা ব্যথা শেষ করে দিচ্ছে মনের ভিতরটাকে। বুঝতে পারছেন, এমন ব্যথা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, কেউ সুস্থ নয়। যেটি আমার সহধর্মী স্ত্রীকেও বলতে পারিনি, কারণ কথাটি শোনার পরে স্বামী স্ত্রীর মধ্যে একটি দ্বন্দ্ব ও বিচ্ছেদের আভাস পায়। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করতে পেরে মনে হচ্ছে জীবন থেকে বড় কিছু ভারী জিনিস নামাতে পেরেছি। আপনিও পারবেন চাইলে, ঠিক এনার মতো। এই সুযোগটা করে দেওয়ার জন্য বন্ধু আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সত্যি একটা বন্ধু দরকার, যাকে মনের মাঝে
জমে থাকা কথাগুলো বলতে পারা যায়। আছি, আমি আছি আপনাদের পাশে। চলুন জমে থাকা ব্যথার কথা জানাই। এখন আমার বয়স 60 বছর, সবে রিটায়ার হয়েছি কর্মরত দৈনিক জীবন থেকে। স্ত্রী রয়েছে, এক ছেলে এক মেয়ে, দুজনে বিয়ে দেওয়া হয়েছে। তাহলে বলবেন বেশ তো ভালোই আছেন। এখানে কষ্টটা কোথা থেকে আসছে আপনার? গুড, খুব ভালো কোশ্চেনই করেছেন। বুঝতে পারছেন উনি মন থেকে রেখেছেন কথাগুলি, যেগুলো বাস্তব হচ্ছে। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। যখন কলেজে পড়ি তখন আর সাধারণ ছেলের মতন প্রেমে পড়ি মিতার ওপর, মানে আমার গার্লফ্রেন্ড মিতা। এরকম মাইন্ডে নেবেন না যে 60 বছর বয়সেও ওনার গার্লফ্রেন্ড আছে। শেষ অব্দি শুনুন, আপনিও বুঝতে পারবেন ওনার মনের ব্যথাটা কোন জায়গায়। সে সম্প্রদায় আমার থেকে নিচু হওয়াতে আমার বাড়ি থেকে মেনে নেয়নি এবং বিয়েটা হয়নি। কিন্তু আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি আজও। প্রেম চলা অবস্থায় অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি। এখনকার ছেলে মেয়েদের মতন শারীরিকভাবে লিপ্ত হয়নি, কিন্তু ঠোঁটের স্পর্শ পেয়েছি বহুবার। আর সেই কথাগুলো ব্যথা দেয় আজও। আমাদের সম্পর্কের কথা জানাজানি হয় থানা পুলিশের মাধ্যমে। আমরা দুজনে কলেজ পালিয়ে গঙ্গাপাড়ে একটা নিরিবিলি জায়গাতে বসে কথা বলা শুরু করতে কিছু পুলিশ আমাদের দুজনকে থানাতে নিয়ে যায় আর আমাদের পরিবারকে খবর দেয়, সাবধান। দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। ভালোই হলো, এমনটা ভেবেছিলাম। আমি মিতার বাড়ি যাই। মিতার মা বাবা আমাদের সম্পর্ককে মেনে নেয়, কিন্তু আমার বাড়ি থেকে হঠাৎ করে আমার বিয়ের ব্যবস্থা করে অন্য কারো সাথে। তাতে আমি রাজি হই না। মিতাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা একদমই ভাবিনি। দুইজনে কথা দিয়েছি সারা জীবন একসাথে থাকার। আমি বিয়েতে রাজি না হওয়ার কারণে মারও খাই বাবার হাতে। আমরা ঠিক করি পালিয়ে যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ আমরা দুজনেই স্টুডেন্ট, টাকা নেই, আরো অনেক অসুবিধা হওয়ার কারণে পালাতে পারিনি। মিতার বাবা মা আসলো আমার বাড়িতে বিয়ের কথা বলতে। তাদের অতিথি আপ্যায়ন হলো অপমানের মাধ্যমে। তাই সেদিন বাড়ি ছেড়ে চলে গেছিলাম গঙ্গায় ঝাঁপ দেব বলে, কিন্তু ফিরে আসি মিতার কথা ভেবে। পরে যেদিন মিতার বাড়িতে যাই সেদিন জানতে পারি মিতাকে তার পিসিমণির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ঠিকানা আমার অজানা। আর আমার মুখের সামনে মিতার মা দরজা বন্ধ করে দেয়। এটা স্বাভাবিক। সেদিন নিজেকে অনেক অপমানিত মনে হচ্ছিল, তবে পরে মনে হলো আমার পরিবারের অপমানের থেকে কম। মিতার পরিচিত বন্ধু বান্ধবীর কাছে জানতে চাইলে কেউ বলেনি ঠিকানা। এটা তো হয়ে থাকে। মায়ের মাথা ছুঁয়ে, ঠাকুমার মাথা ছুঁয়ে, বাবা হাত জোর করে আমাকে বিয়ে করার জন্য রাজি করে। আমার মুখের সামনে দরজা বন্ধ করার কারণে নিজেকে অসম্মানিত মনে হয়, তাই আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। সেটা এখন বুঝতে পারছি সেদিন আমার এই চিন্তাটা ভুল ছিল। আমি বিয়ে করার জন্য রাজি হওয়াতে দেরি না করে খুব তাড়াতাড়ি বিয়ে হয় বর্তমান স্ত্রীর সাথে। কিন্তু প্রতিটা মুহূর্তে মিতার কথা মনে করে টয়লেটে গিয়ে কেঁদেছি। একটা দিন আমার বর্তমান স্ত্রী আমার কান্নার শব্দ শুনে জিজ্ঞাসা করে। আমি তাকে উল্টো বুঝিয়ে বের হয়ে যাই।
শারীরিক সম্পর্কে পূজার সাথে কোনো রকম ইচ্ছা না থাকাতে 2 বছরের বেশি পূজার শরীর স্পর্শ করিনি। একটা দিন পূজা আমার পায়ে ধরে কেঁদে বলে এমনটা করার কারণ জানতে চায়। সেদিন পূজাকে সবটা মন খুলে বলি এবং নিজেকে অনেকটা মুক্ত অনুভব করি। আস্তে আস্তে পূজাকে ভালোবাসতে শুরু করি, কিন্তু মনের মাঝে খুঁজে পাই মিতাকে। হায়রে, ছেলে মেয়ে হয়, তাদের বিয়ে দিই। একটা দিন আমি ও আমার স্ত্রী গেছি মার্কেটিং করতে। হঠাৎ আমার নাম ধরে ডাকে একটা অল্প বয়সের মেয়ে। স্ত্রীকে ওখানে দাঁড়াতে বলে মেয়েটির কাছে গিয়ে জানতে চাই কেন ডাকলো। তখন মেয়েটি বলে পাশে দাঁড়িয়ে থাকা একটি বয়স্ক মহিলাকে দেখিয়ে উনি আপনাকে ডাকছেন। কাছে গিয়ে দেখি মিতা। বুকের মাঝে যেন একটা হার্ট অ্যাটাকের মতন হয়ে উঠল। জানতে পারলাম সে এখনো অবিবাহিতা। অল্প বয়স্ক মেয়েটি তার পিস্তত দাদার মেয়ে। কিছু কথা বলতে যাব, অমনি আমার স্ত্রী এসে হাজির। তার সাথে মিতার পরিচয় করিয়ে দিই। মার্কেটিং করে বাড়িতে পা রাখতেই শুরু হয় চরম থেকে চরমতর অশান্তি। প্রথম দিন তো রান্না না হওয়ার জন্য কারো খাওয়া হয়নি। দ্বিতীয় দিনও সেম, আমি ছাড়া সকলেই খেয়েছে। এমনটা 1 সপ্তাহ চলে। অশান্তির কথা কাউকে বলতে পারছি না, আর অফিসেও বকা খাচ্ছি জুনিয়রদের কাছে, আর সিনিয়র তো আছে। চারিদিকে টেনশনের কারণে আমি অসুস্থ হয়ে পড়ি এবং হসপিটালে ভর্তি হই। আমার শরীর খারাপ শুনে মিতা আসে আমাকে দেখতে। আবারও শুরু হয় একই অশান্তি। আমি বাধ্য হই সব রকম ভাবে মিতার সাথে সব দিক থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়ার। আজ থেকে 1 মাস আগে জানতে পারি মিতা অসুস্থ, হসপিটালে ভর্তি, নাও বাঁচতে পারে। এখন সত্যি বলছি, বুকের একটা দিক ভীষণ ব্যথা। বুঝতে পারছি না মিতার কাছে যাব না অশান্তির ভয়ে সরে আসব। আজ নিজেকে অনেক দোষী মনে হচ্ছে। মিতা আমাকে ভালোবেসে নিজে বিয়ে না করে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি, আর আমি অসহায় বসে কষ্ট পাচ্ছি নিজের আপনজনের কথা ভেবে। কান্নার ইমোজি দিয়েছে। লাস্ট উনি লিখেছেন, বন্ধু তোমরা বলো এখন আমি কি করব। শুনলেন পুরো ঘটনাটা। বয়স ওনার 60 বছর, কিন্তু এতদিন ধরে সংসার করে যার ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, সেই মানুষটাও বলছে আজ তিনি অসুস্থ, তার মনের মধ্যে রয়েছে ব্যথা। আর এই ব্যথাগুলো বলার জন্য পাননি মনের মানুষ বা বন্ধু। আজ এই অনুষ্ঠানে উনি তার মনের কথাগুলি লিখে পাঠিয়েছেন। সত্যি কথা বলতে আমার কাছে কোনো উত্তর নেই। যদি বলি আপনি যান, তো বহু দর্শক আছেন যারা বলবেন আমি ওনার সংসার ভাঙছি। আবার যদি বলি না যাবেন না, তাতেও কিছু দর্শক আছে যিনি বলবেন তাহলে বন্ধু হয়ে লাভ কি। তাই সত্যি কথাই আমার কাছে সৎ উত্তর নেই। আপনারা তো পুরোটা শুনলেন, তার বিষয়টা দিন না আপনাদের মতামত কমেন্ট বক্সে। এমন ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে। কেউ প্রেমে পড়েছেন, কেউ সংসার নিয়ে, কেউ অফিস নিয়ে, কেউ অন্য কাজে। চলুন না
আপনার মনের কথাগুলো আমিও জানি আর জানাই সেই সকল দর্শকদেরকে। দেখবেন নিজেকে অনেকটা হালকা লাগবে, নিজেকে অনেকটা মনে হবে মুক্ত। তাই আমি হাজির হব আবার নতুন কোনো এপিসোড নিয়ে। তবে চলি, আজ বন্ধু বিদায়।